বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগতম জানাই আজকের বিশেষ পর্বে। আজ মঙ্গলবার ৩০ জুন ২০২৬। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০২৬ থেকে ২৭। আর এই নতুন অর্থবছরের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ১১ বছরের দীর্ঘ অপেক্ষা, লাখো পরিবারের সংসারের হিসাব আর একটি জাতীয় প্রশ্ন, নবম জাতীয় পে স্কেল। আজকের পর্বটা একটু অন্যরকম হবে। আমরা শুধু সরকারি ঘোষণা শোনাব না, আমরা ঢুকে দেখব এই সিদ্ধান্তের পেছনের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের বাস্তব চিত্র। সঙ্গে থাকছে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর সরকার নিজেও এখনও পুরোপুরি দেয়নি। চলুন শুরু করা যাক। হ্যাশট্যাগ প্রথম পর্ব। আজকের অবস্থান, গুঞ্জন বনাম বাস্তবতা। গত কয়েক সপ্তাহে এই বিষয়ে অজস্র তথ্য, গুজব আর প্রতিশ্রুতি ছড়িয়েছে। কোনটা সত্যি, কোনটা আশাবাদী অনুমান, সেটা আলাদা করা জরুরি। জুনের শুরুতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, চলতি মাসেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে এবং নতুন অর্থবছরের শুরু থেকেই বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগোচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তখন নিশ্চিত করেছিল ১ জুলাই থেকে সুপারিশকৃত মূল বেতনের ৫০% কার্যকর হবে এবং ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে এর জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু গত কয়েকদিন এনে চিত্রটা বদলেছে। পে স্কেল পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটি প্রাথমিক ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে এখন ২ ধাপে বাস্তবায়নের কথা ভাবছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে। আর গেজেট জুনের মধ্যে নয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে জারি হতে পারে। ২৪ জুন পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি বেতন বৃদ্ধির হার, গেজেট প্রকাশের সময়, বাস্তবায়নের ধাপ, ভাতা বৃদ্ধি ও বেতন বৈষম্য নিরসনের মতো কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল। এই পরিবর্তনটা ছোট মনে হলেও আসলে গুরুত্বপূর্ণ একটা বার্তা দেয়। চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো তারিখ বা ধাপ সংখ্যাই পাথরে খোদাই করা সিদ্ধান্ত নয়। প্রশাসনিক প্রক্রিয়া এখনও বহমান, আর শেষ মুহূর্ত পর্যন্ত রূপরেখা বদলাতে পারে। দ্বিতীয় পর্ব, ১১ বছরের হিসাব, সংখ্যায় যা লুকিয়ে আছে। ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি কর্মচারীদের সম্মিলিত মূল্যস্ফীতির ধাক্কা সওয়াতে হয়েছে প্রায় ১০৮%। এর সহজ মানে দাঁড়ায়, ২০১৫ সালে যে টাকায় একটি পরিবার মাসের বাজার, বাসা ভাড়া আর সন্তানের পড়াশোনা চালাতে পারত, আজ সেই একই জিনিস কিনতে প্রায় দ্বিগুণেরও বেশি টাকা লাগে। অথচ বেতন কাঠামো রয়ে গেছে সেই পুরনো জায়গাতেই। এই ফারাকটাই কর্মচারী সংগঠনগুলোর সবচেয়ে বড় যুক্তি, এবং এটি নিছক আবেগের কথা নয়, এটি একটি গাণিতিক বাস্তবতা। ২০১৫ সালের বেতনে ২০২৬ চলে না, এই স্লোগান নিয়ে গত মে মাসে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের ঘোষণা দেয় এবং অবস্থান কর্মসূচি পালন করে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, বিগত ১১ বছরে কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত, আর এই দীর্ঘ সময়ে সংসারের ভার বহন করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এপ্রিল মাসে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতিও ৬ দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল, যার মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন। অর্থাৎ এই আন্দোলন একদিনের নয়, কয়েক মাস ধরে ধাপে ধাপে চাপ বাড়ানোর একটা প্রক্রিয়া, যার চূড়ান্ত পরিণতির দিকে আমরা এখন তাকিয়ে আছি। তৃতীয় পর্ব, একজন মানুষের প্রতিনিধিত্বমূলক গল্প, পরিসংখ্যান আর নীতি নির্ধারণী আলোচনার ভিড়ে আমরা প্রায় ভুলে যাই এই সিদ্ধান্তের পেছনে আছে রক্তমাংসের মানুষ। এই গল্পটি কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, এটি ২২ লাখ মানুষের একটি প্রতীকী প্রতিচ্ছবি। ধরা যাক একজন সহকারী শিক্ষক, নাম রাখি জাহানারা বেগম, বয়স ৪৫, চাকরির বয়স ১৮ বছর, থাকেন একটি জেলা শহরে ভাড়া বাসায়। তার মূল বেতন ২১,০০০ টাকার আশেপাশে, সব ভাতা মিলিয়ে হাতে পান প্রায় ৩৬,০০০ টাকা, বাসা ভাড়া ৯,০০০, মাসের বাজার খরচ ১৪,০০০, ২ সন্তানের পড়াশোনা বাবদ ৫,০০০, চিকিৎসা ও ওষুধ খাতে গড়ে ২,০০০, যাতায়াত আর বিবিধ খরচ ৩,০০০, সব মিলিয়ে মাসিক খরচ ৩৩,০০০ টাকা। হাতে থাকে মাত্র ৩,০০০ টাকা। এই টোকা,
এই ৩,০০০ টাকায় কোনো জরুরি চিকিৎসার সংস্থান নেই, কোনো সঞ্চয় নেই, সন্তানের ভবিষ্যতের জন্য কোনো প্রস্তুতি নেই, এমনকি বছরে একবার পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ারও সুযোগ নেই। জাহানারা বেগমের মতো লাখো মানুষের কাছে নবম পে স্কেল শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি সম্মানের সঙ্গে বেঁচে থাকার একটি বাস্তব সুযোগ। চতুর্থ পর্ব, কেন ধাপে ধাপে? অর্থনীতির আসল হিসাব। অনেকেই প্রশ্ন করেন, এক ধাপে কেন দেওয়া হচ্ছে না? উত্তরটা লুকিয়ে আছে বাজেটের জটিল অঙ্কে। নতুন পে স্কেল সম্পূর্ণভাবে একবারে বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হবে বিপুল পরিমাণ অতিরিক্ত ব্যয়। বিভিন্ন সূত্রে এই অঙ্কের হিসাবে কিছুটা ভিন্নতা থাকলেও সবাই একমত যে এটি জাতীয় বাজেটের জন্য একটি বিশাল চাপ তৈরি করবে। আপাতত ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে, যা সম্পূর্ণ বাস্তবায়নের তুলনায় কেবল একটি প্রাথমিক ধাপ। একবারে পুরো বাস্তবায়ন করলে কি হতে পারে? মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি হতে পারে, কারণ বাজারে হঠাৎ বিপুল পরিমাণ টাকা ঢুকলে চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়লে দামও বাড়ে। রাজস্ব ঘাটতি বাড়তে পারে, যার ফলে সরকারকে হয় বেশি কর আদায় করতে হবে, নয়তো বেশি ঋণ নিতে হবে, আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে চলমান শর্তাবলী মানতে গিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই সরকার ধাপে ধাপে এগোনোর কৌশল নিয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই যুক্তি অগ্রাহ্য করা কঠিন, কিন্তু কর্মচারীদের কাছে এই কৌশল প্রায় অসহিষ্ণু মনে হয়, কারণ তাদের প্রতিদিনের সংসার তো ধাপে ধাপে চলে না। বাজারের দোকানি কিস্তিতে বাকি রাখেন না। এখানেই একটা গভীর টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্রের সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা বনাম একজন মানুষের তাৎক্ষণিক প্রয়োজন, দুটোই সত্য, আর এই দুইয়ের মাঝামাঝি কোথাও সরকারকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। পঞ্চম পর্ব, ইতিহাস থেকে শেখা। আগের পে স্কেলগুলোর অভিজ্ঞতা, এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের ইতিহাস বাংলাদেশে নতুন নয়। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও বিভিন্ন সময়ে নানা কারণে, অর্থনৈতিক সংকট, মহামারী, প্রশাসনিক জটিলতা, এই সময়সীমা দীর্ঘায়িত হয়েছে। প্রতিবার নতুন পে স্কেল ঘোষণার সময় একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কর্মচারীরা প্রাথমিকভাবে অসন্তুষ্ট হয়েছেন ধাপে ধাপে বাস্তবায়নের কারণে, কিন্তু পরবর্তীতে একটি সুষম প্রক্রিয়ার মধ্য দিয়েই বেতন কাঠামো স্থিতিশীল হয়েছে। এই ইতিহাস থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পরিবর্তন কখনোই তাৎক্ষণিক ও সম্পূর্ণ হয় না, কিন্তু দিক ঠিক থাকলে প্রক্রিয়াটি শেষ পর্যন্ত মানুষের কল্যাণে পৌঁছায়। নবম জাতীয় বেতন কমিশন সাবেক অর্থ সচিবের নেতৃত্বে গঠিত তাদের চূড়ান্ত প্রতিবেদন এই বছরের শুরুতেই সরকারের কাছে জমা দিয়েছে। এরপর থেকে একটি বিশেষ কমিটি সেই সুপারিশগুলো খুঁটিনাটি যাচাই বাছাই করে আসছে। অর্থাৎ প্রক্রিয়াটি দীর্ঘ হলেও এলোমেলো নয়, এটি একটি কাঠামোবদ্ধ প্রশাসনিক যাত্রা। ষষ্ঠ পর্ব, যারা সবচেয়ে কম পান তাদের জন্য কি থাকছে সাম্প্রতিক বৈঠকগুলোর সূত্র অনুযায়ী। এবারের পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে একাদশ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, অর্থাৎ যারা বেতন কাঠামোর সবচেয়ে নিচের ধাপে অবস্থান করছেন। বাজারের তীব্র মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যকার বেতন বৈষম্য দূরীকরণের বিষয়টি আলোচনায় বিশেষ অগ্রাধিকার পাচ্ছে বলে জানা যাচ্ছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য, বিশেষত যারা ২০,০০০ টাকার নিচে পেনশন পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব আলোচনায় আছে। ৯ লাখের বেশি মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত হার ও পদ্ধতি গেজেট প্রকাশের আগে নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। এই অগ্রাধিকার নীতিগতভাবে গুরুত্বপূর্ণ একটা বার্তা দেয়। যারা সবচেয়ে কষ্টে আছেন, কাঠামো যেন তাদের দিকেই প্রথম তাকায়। হ্যাশট্যাগ সপ্তম পর্ব, কর্মচারী সংগঠনগুলোর অমীমাংসিত পুরনো দাবি শুধু বেতন বৃদ্ধি নয়। কর্মচারী সংগঠনগুলোর আরও কিছু পুরনো দাবি আছে, যেগুলো প্রায় মূলধারার আলোচনার বাইরে থেকে যায়। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি দীর্ঘদিনের। আগে নিয়ম ছিল, নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বেতনের একটি উঁচু ধাপে যাওয়া যেত, কিন্তু পরবর্তী সময়ে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছিল। কর্মচারী সংগঠনগুলো চাইছে এই ব্যবস্থা ফিরিয়ে আনতে। পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় নির্ধারণ এবং ১০০% পেনশন সুবিধা পুনর্বহালের দাবিও দীর্ঘদিনের।
এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরও বিশেষ ভাতা প্রদানের দাবি তুলেছে কিছু সংগঠন। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে এই দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অমীমাংসিত। এই দাবিগুলো গেজেটে কতটা প্রতিফলিত হবে সেটাই এখন বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে কর্মচারী সংগঠনগুলোর চূড়ান্ত সন্তুষ্টি বা অসন্তুষ্টি। অষ্টম পর্ব, মহার্ঘ ভাতা বনাম পে স্কেল, পার্থক্যটা জানা জরুরি। মাঝে মধ্যে মহার্ঘ ভাতার কথাও শোনা যায়, যা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। মহার্ঘ ভাতা আর পে স্কেল কিন্তু এক জিনিস নয়। মহার্ঘ ভাতা হল একটি সাময়িক ব্যবস্থা। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমে গেলে সাময়িকভাবে একটি অতিরিক্ত ভাতা দেওয়া হয়, যা স্থায়ী বেতন কাঠামোর অংশ নয়। পে স্কেল হল একটি স্থায়ী কাঠামোগত পরিবর্তন। এটি পুরো বেতন কাঠামোকে নতুনভাবে সাজায়। পদমর্যাদা, গ্রেড, ধাপ সব নতুনভাবে নির্ধারিত হয় এবং এটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে। কর্মচারীরা সাময়িক মহার্ঘ ভাতা নয়, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী পে স্কেল চাইছেন, আর সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো সেই দিকেই ইঙ্গিত করছে। নবম পর্ব, যা এখনও অস্পষ্ট, সততার সঙ্গে স্বীকার করা জরুরি। এই মুহূর্তে এমন অনেক কিছু আছে যা চূড়ান্ত নয়। এগুলো লুকিয়ে রাখার বদলে স্পষ্টভাবে স্বীকার করাই দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষণ। ইনক্রিমেন্ট ফিক্সেশনের সঠিক পদ্ধতি, অর্থাৎ পুরনো বেতন থেকে নতুন বেতনে রূপান্তরের সুনির্দিষ্ট সূত্র এখনও প্রকাশিত হয়নি। 2 ধাপ নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে, তা নিয়ে সরকারি অবস্থানই গত কয়েকদিনে বদলেছে। গেজেট জুনে আসবে বলা হলেও তা এখন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। বিভিন্ন ক্যাডার যেমন প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে কিনা তাও স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাগুলো স্বাভাবিক। একটি জাতীয় পে স্কেল চূড়ান্ত হওয়া পর্যন্ত বহু পক্ষের অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব কমিটি, কর্মচারী সংগঠন সমঝোতা ও আলোচনার মধ্য দিয়ে যেতে হয়। সামাজিক মাধ্যমে ছড়ানো প্রতিটি তালিকা বা সংখ্যাকে চূড়ান্ত বলে ধরে নেওয়া বিপজ্জনক, যতক্ষণ না সরকারি গেজেট প্রকাশিত হচ্ছে। দশম পর্ব, সংখ্যার বাইরে, মর্যাদার প্রশ্ন। এই পুরো আলোচনার একটা দিক প্রায় আড়ালে থেকে যায়, মনস্তাত্ত্বিক প্রভাব, যা অনেক সময় অর্থের অঙ্কের চেয়েও বড়। বছরের পর বছর অবমূল্যায়িত বেতনে কাজ করা একজন কর্মচারীর মনোবল, কাজের উদ্যম আর সেবার মান কিভাবে প্রভাবিত হয় তা নিয়ে গবেষণা অনেক কিছু বলে। যেসব দেশে সরকারি বেতন তুলনামূলকভাবে সম্মানজনক, সেসব দেশে দুর্নীতির প্রবণতা সাধারণত কম থাকে, কারণ সংসার চালানোর জন্য বিকল্প পথ খোঁজার তাগিদ কমে যায়। একইভাবে প্রতিযোগিতামূলক বেতন কাঠামো না থাকলে মেধাবী তরুণরা সরকারি চাকরির দিকে আগ্রহী হন না, যার ফলে প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে মেধার সংকট তৈরি হতে পারে। নতুন পে স্কেল যদি সত্যিকার অর্থে আকর্ষণীয় হয়, তাহলে এটি দীর্ঘমেয়াদে একটি দক্ষ ও মেধাবী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পথ তৈরি করতে পারে। নবম পে স্কেল তাই শুধু টাকার অঙ্ক নয়, এটি একটি বার্তা। রাষ্ট্র তার কর্মচারীদের শ্রমের মূল্য দিতে প্রস্তুত কিনা সেই প্রশ্নের একটি বাস্তব উত্তর। একাদশ পর্ব, অর্থনীতিতে পরোক্ষ প্রভাব। নতুন পে স্কেলের প্রভাব শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকবে না। 22 লাখ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বাড়বে। ছোট দোকানদার, স্থানীয় বাজার, পরিবহন খাতে এর একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। আবার সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও দক্ষ কর্মী ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর দিকে যেতে কিছুটা চাপ অনুভব করতে পারে। তবে এই ইতিবাচক প্রভাবের পাশাপাশি ঝুঁকিও আছে। একসঙ্গে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহিত হলে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হতে পারে, যা আবার সেই কর্মচারীদেরই ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। একটা দুষ্ট চক্রের ঝুঁকি। এই কারণেই অর্থনীতিবিদরা প্রায়ই বলেন, বেতন বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি ও সুষ্ঠু মুদ্রানীতি সমান গুরুত্বপূর্ণ। এর পেছনে আছে 22 লাখ মানুষের জীবনের বাস্তব হিসাব। জাহানারা বেগমের মতো লাখো মানুষের সংসারের 3000 টাকার ফারাক, যা একটি সম্মানজনক জীবনের আর কষ্টের জীবনের মধ্যে পার্থক্য তৈরি করে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব এই অনিশ্চয়তার অবসান হবে এবং একটি ন্যায্য, টেকসই ও বাস্তবসম্মত কাঠামো তাদের হাতে পৌঁছাবে। সিদ্ধান্ত যেমনই হোক, তা যেন সত্যিকার অর্থে মানুষের জীবনে স্বস্তি আনে, এটাই সবচেয়ে বড় প্রত্যাশা।
যে কোনো নতুন আপডেট পেলেই আমরা আপনাদের জানাবো। ভিডিওটি আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে শেয়ার করুন, যাতে সঠিক ও যাচাইকৃত তথ্য সবার কাছে পৌঁছায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।